নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ ঘুরে দেখব আন্দামানের রস আইল্যান্ড। দেখতেই পাচ্ছ হরিণগুলো কেমন ছুটে বেড়াচ্ছে। তো চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। তো আন্দামানের এটাই আমাদের শেষ ভিডিও। আন্দামানের ভিডিওতে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, এইভাবেই ভালোবাসতে থাকো, এইভাবেই পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের শেষ দিনই বলা চলে, কালকে ফেরা। তো আমরা যাচ্ছি এখন করবিন্স কেভ যে বিচ ওখানে, আর আমাদের হোটেল হচ্ছে ওইটা। একদম ঢিলছোড়া দূরত্ব, উপর থেকে জাস্ট নিচে নামলাম, এবার হেঁটে হেঁটে সামনে এগোনো। আর উপরে যে রাস্তা দেখছেন ওই রাস্তা দিয়ে সোজা গেলে মিনিট 5 হাঁটলেই হচ্ছে সেলুলার জেল, যেখানে কালকে রাতে শোটা আমরা দেখলাম। তো সকালে সব স্কুটি নিয়ে ভাড়া দেওয়ার জন্য বসে আছে মনে হচ্ছে। আমাদের আজকে লাগবে না, আমরা চিড়িয়াটাপ্পু যাব, তো সেটা বিকেলবেলায় যেতে হবে। এখন সকালে আপাতত এখানের যে রস আইল্যান্ড, স্পিড বোটে মিনিট 10 লাগে, 370 টাকা ভাড়া। তো সেখানেই যাচ্ছি। আমাদেরকে বলেছিল এই পয়েন্টের সামনে যেটা দেখছেন স্ক্রিনে ডান দিকে, ওখানে এসে ফোন করতে, ফোন নাম্বার হোটেল থেকে দিয়ে দিয়েছিল। তো এগোতে লাগি, ঘন্টা 2 লাগবে সব মিলিয়ে। ওখান থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপর বাকি কাজ হবে। আবার খানিকটা সূর্য ঘড়ির মতো দেখতে, অটোমেটিক ঘড়ির সেকেন্ডের কাঁটাটা দেখুন ঘুরছে। আমার হাতে টাইম 8:30, এখানেও তাই। ঘড়িটা ঠিক আছে, কিভাবে চলছে সেটা এখনও বুঝে উঠতে পারছি না। লেখা রয়েছে হিলেঞ্জাম ক্লক। তো ওই দেখুন দূরে উপরে যেটা হোটেল, ওটাই আমাদের। ওখান থেকে হেঁটে এসেছি আমরা এখন করবিন্স কেভ বিচে। সকালবেলা রস আইল্যান্ডের যে এখান থেকে টিকিট করতে হয়, এই হচ্ছে টিকিট কাউন্টার। 370 টাকা শুধু রসের জন্য, রস অ্যান্ড নর্থ বের জন্য 870। তো নর্থ বেটা মেন সব ওয়াটার অ্যাক্টিভিটির জন্য, আমরা যেহেতু করবো না ওই জন্য ওখানে আর যাচ্ছি না। আর খুব একটা আহামরিও না ওটা, মানে এটা শোনা কথা। তো আমারও পার্সোনালি যাওয়ার ইচ্ছা নেই, শুধু রসেই যাচ্ছি। 9:30 ফাস্ট বোট ছাড়বে, মিনিট 10 লাগবে যেতে, তারপর ওখানে 2 ঘন্টা কাটিয়ে আবার ফিরে আসবে। সকালবেলা কিছুটা তাড়াহুড়োর মধ্যে দিয়েই হোটেল থেকে চলে এসেছি, কারণ রস আইল্যান্ডে যাওয়ার যে স্পিড বোট আছে তার টিকিট কাটতে হবে। তো সেটার টিকিট কেটে নিয়ে এবার করে নিচ্ছি একটু খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার শেষে কিন্তু পৌঁছে যাব আজকের ডেস্টিনেশন রস আইল্যান্ড। ট্রাফিক জ্যাম লেগে গেছে এন্ট্রি পয়েন্টে এখন। আগে হরিণদের এন্ট্রি, তারপর মানুষের। তো ওরা ওয়েট করছে, দেখি কখন ওদের ছাড়ে। ওই ওদিক থেকে এন্ট্রি করে আবার এদিকে ঘুরে এসছে কিছু হরিণ। এই যে আর একটা বাকি আছে, সবাই ঢুকে গেছে মোটামুটি। এটা হচ্ছে সেই রস আইল্যান্ড যেখানে ব্রিটিশদের ফেলে রাখা ধ্বংসাবশেষের বেশ কিছু অংশ অবশিষ্ট আছে এখনো। প্রচুর হরিণ ছাড়া আছে মাঝে। দূরে যে দ্বীপটা, হ্যাঁ আছে, দূরে যে আইল্যান্ডটা আছে ওটাই মেন পোর্ট ব্লেয়ার। আর এখানে দেখুন দেয়ালের গা বেয়ে গাছগুলো কেমনভাবে উঠে গেছে। অনেক পুরনো দিনের বহু স্মৃতি এর সাথে জড়িয়ে আছে। আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এক সময় এখানে তাদেরকে বন্দি করে রাখা হতো। এখানে আসলে আপনি আজ থেকে 50 না 100-200 বছর পিছিয়ে যাবেন। দেয়ালগুলো পুরোটাই এখন গাছের শিকড়ে ঢেকে গেছে। পুরো দেয়াল জুড়েই হচ্ছে গাছের শিকড়, তার সাথে বড় বড় গাছ। আর ওই হচ্ছে কামানের ধ্বংসাবশেষ। আমরা যেমন পোর্ট ব্লেয়ারে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেছিলাম, রস আইল্যান্ডেও সেরকম একটা ব্যবস্থা আছে, যদিও সবসময় সেটা চালু থাকে না। এই মুহূর্তে এখন কোনো একটা
টেকনিক্যাল এররের জন্য বন্ধ আছে। তো এইগুলোকে নিয়েই পুরো রাতের সেই শোটা হয়। খুব একটা যেহেতু সময় লাগে না, বোটে মাত্র 10 মিনিট, তো অনেকেই বিকেলবেলা এসে যখন চালু থাকে সেই সময় এখানে এসে দেখতে পারেন। জায়গাটা আমার কম বেশি একটু ছোট মনে হচ্ছে, এর থেকে তো আমার ওইটাই বেটার লেগেছে। তবে অনেকে বলে এখানে নাকি বেশি ভালো, তো না দেখলে সেটা কম্পেয়ার করাটা ঠিক হবে না। সবাই গাড়িতে ঘুরছে, আমরা হেঁটে হেঁটে আরও বেশি কাছে গিয়ে একটু সময় নিয়ে দেখছি। এটা ছিল ব্রিটিশ আমলের একটা পুরনো রেস্টুরেন্ট বলা যায়, রেস্টুরেন্ট। তার সাথে এখানে মেন লোকজন থাকতো যারা, তারা হচ্ছে জুনিয়র কমিশনার অফিসার, নন কমিশনার অফিসার এরা। আর এই ঘরটা কীরকম কী ছিল সেটারই এখানে বিবরণ দেওয়া আছে। কাঁচের গ্লাস দিয়ে সব জানলাগুলো সাজানো থাকতো, ইটালি থেকে আনা, এইগুলোই যা লেখা আছে। তো সোজা যেটা দেখাচ্ছে পি চার্চ আর রস আইল্যান্ড, এই রস পন্ড। তো দুটো দেখে নিই একটু হেঁটে হেঁটে। এই হচ্ছে চার্চ, ব্রিটিশ আমলের গির্জা। সন্ধ্যের পরে দেখতে একটা আলাদাই অনুভূতি হবে। দিনের বেলা নর্মাল লাগছে, কিন্তু ধরে নিন আজ থেকে 100-150 বছর আগের যে ইমারত, এর বিল্ডিংয়ের যে কারসাজি, ইটগুলো তো এখনকার দিনের ফ্ল্যাটগুলো তৈরি হয় যে ফ্লাই অ্যাশ টাইপের দিয়ে, সেই রকম টাইপের ইট। আর এই পাশে একটা পুকুর আছে, একটু হেঁটে দেখে আসি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম চার্চের ডান দিকের, না এটা বাঁ দিকের অংশ। এখন পুরোটাই গাছে ঢেকে গেছে, মাঝখানে একটা বিশাল গাছ। অ্যাকচুয়ালি ওটা মনে হয় চার্চের মেন সেন্টার, সেটাকে ঘিরে গাছগুলো উঠে গেছে। আর এই পাশটা দেখুন, যত ভিতরে ঢুকবো তত বেশি জঙ্গল। এদিকে একটুখানি সমুদ্র দেখা যাচ্ছে, আর এদিকে বিশাল সমুদ্র, চারিপাশে শুধু জল আর জল। বেশ খানিকটা মনে হচ্ছে যেতে হবে। পুকুর বলে কিছু আছে কি, আমার তো আরও সন্দেহ হচ্ছে, কারণ এখানে যা জল দেখছি সমুদ্রের, এখানে আর পুকুর কোথায় বানাবে এরা? আর পুকুর হলেও এখানে বৃষ্টির জল ছাড়া ভরা সম্ভব না একদমই। আলাদা করে জল এনে এখানে, আর মাটির নিচ থেকে এখানে জল ওঠে না ম্যাক্সিমাম জায়গাতেই, আকাশের বৃষ্টির জল। তো বেশি আর নিচে গেলাম না, এখান থেকেই দেখাচ্ছি এই সিঁড়ি নেমে গেছে। একদম সুন্দর একটা বিচ আছে এখানে, হয়তো ব্রিটিশ আমলের লোকজন এখানে স্নান করতো। এ পাশটা শুধুই খোলা সমুদ্র, কোনো ইমারতের চিহ্ন নেই, একটা আদিকালের প্রাচীনতম নিদর্শন। আর এ পাশ থেকে মনে হয় আর যাওয়া যাবে না, আবার ব্যাক করতে হবে আমাদের। কি বিশাল একটা গাছ, কোনো এক সময় ঝড়ে মনে হয় এর অর্ধেকটা ভেঙে গেছিলো। গাছের পাতাগুলো এখনও সবুজ। এখানে আসলে সমুদ্র যত বড়, গাছগুলো ঠিক তেমনই মানানসই হয়েছে এর সাথে। তো দিনের বেলাটাই এত শুনশান, রাতের অন্ধকারে তো কেমন ভয়ঙ্কর লাগবে বুঝতেই পারছেন। এটা অ্যাকচুয়ালি এটা সমাধি ব্রিটিশ আমলে, এখানে লেখা রয়েছে বিভিন্ন ইনফরমেশান। তো ভিতরে আর যাচ্ছি না, বাইরে থেকে একটু দেখাই। গেট যদিও খোলা আছে। এখানে আসার সাথে সাথে আমার সেই কিছু সিনেমায় দেখায় না, গেটের ভিতরে ঢুকলেই ভৌতিক রিয়াকশান শুরু হবে, আমারও সেরকম মনে হচ্ছে। তো আর ঢুকলাম না সেই কারণে। ঠিক আছে, চলো নেক্সট পজিশনে যাই। আচ্ছা, আমরা সমাধি ছাড়িয়ে এবার এগিয়ে চলেছি। তো যেটা ওখানে লেখা ছিল সেটা ঠিকই। এই দেখুন পুকুর, জলটা পুরো নীল, কিছু শালুক না পদ্ম ফুটে রয়েছে। এখানে একটা পার্ক আছে ছোট্ট, ওপাশে আর বেশি কিছু নেই। হরিণ সব জায়গাতেই কম বেশি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানুষের থেকে এখানে হরিণের সংখ্যাটা বেশি। তো ব্রিটিশ আমলের পুকুর, একটা ঘাট আছে সুন্দর। ওরা কি আদৌ স্নান করতো নাকি শুধু ওখানে বসে সময় কাটাতো? কারণ আমি সিঁড়ি দেখতে পাচ্ছি না কোথাও। তো বেশি ভিতরে যাচ্ছি না, আর বাইরে থেকে দেখালাম, এগোতে লাগি। তো এখানে সিস্টেম যেটা নেবেই, একটা গাড়ি আছে পার পার্সন 80 টাকা, যেটা আমার পুরোই বাকওয়াস লাগলো, কারণ আমরা হেঁটে হেঁটে আধ ঘন্টার মধ্যেই সব ঘুরে নিয়েছি এবং বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম তার সাথে। তো আপনারা আসলে হেঁটেই ঘুরবেন, ওটা বেশি ভালো লাগবে, কারণ গাড়িগুলো রাস্তা দিয়ে যায়, আর মেন দেখার জিনিসগুলো এরকম ভিতরে ঢুকে ঢুকে দেখতে হয়। তো সেক্ষেত্রে গাড়িতে ঢুকলেও হেঁটে আবার আসতে হবে, তার থেকে পুরোটাই হেঁটে ঘোরা ভালো। এটা হচ্ছে অফিসার্স কোয়ার্টার, যেখানে কিনা ব্রিটিশ বিভিন্ন অফিসারদের রাত্রি নিবাস ছিল। এই তারা এখান থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেন। এখন শুধুই গাছেদের কোয়ার্টার হয়ে গেছে, বড় বড় গাছ।
আর ওটা নতুনভাবে আবার রিনোভেশন করেছে। এই পাশে বিশেষ কিছু আছে বলে মনে হয় না, একটা পার্ক আছে, ঘুরে দেখি। মোটামুটি হিস্টোরিক্যাল যা ছিল সবই দেখে নিয়েছি আধ ঘন্টার মধ্যে, 1 ঘন্টাও লাগে না এখানে। ওর মধ্যে সাপ টাপও থাকতে পারে। হুম হুম এইটা হলো, এইটা অ্যাকচুয়ালি সেই আমলের পুরোনো দিনের মার্কেট। তো এইটুকু এরিয়ার মধ্যেও মার্কেট ছিল, সব কিছুই কত সুন্দরভাবে গোছানো ছিল। এখনও এটা মার্কেটই বলা যায়। এখানে এখন পাওয়া যাবে হরিণ আর ডাব। ডাবটা আপনি খেতে পারেন, কিন্তু হরিণ খেতে পারবেন না। তো আপাতত সেই মার্কেটের অবস্থা এরকম। গাছের উপরের দিকে ধরলে ক্যামেরার এরিয়া শেষ হয়ে যাবে, কিন্তু গাছ শেষ হবে না, এতটাই বড় গাছ। ওই যে একটা পায়ে কী বলে ওটাকে, ময়ূর ডাকলো। একটা মন্দির আছে এদিকে, এই পাশটা পুরোই নির্জন। লোকাল লোকজন কয়েকজন আছে, খুব বেশি লোক নেই এখানে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।